স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছি। আজ আমরা আলোচনা করছি রাষ্ট্রীয় ব্যাংকের পর্ষদ নিয়ে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সৈয়দ আশরাফ আলী এবং বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্টের পরিচালক আহসান হাবিব। জনাব আহসান হাবিব এবং জনাব আলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব আশরাফ আলী, আপনার কাছে আমি জানতে চাচ্ছি এবার যে আপনি বিরতিতে যাবার কথা বলছিলাম, আমরা বলছিলাম যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে কি পুরোপুরি ক্ষমতা দেওয়া হবে কিনা রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে। আপনি বলছিলেন যেটা বোধহয় সম্ভব না, সরকার চাইবে না। কেন সরকার চাইবে না? সমস্যা কোথায় সরকারের? বহুবার চেষ্টা আছে, মানে ধরুন আপনি দেখেছেন আপনার কর্মজীবনে বহুবার দেখেছেন। ওয়ার্ল্ড ব্যাংক বহুবার বলেছে ক্ষমতা দেওয়ার জন্য। বাংলাদেশ ব্যাংক বলতে গেলে সেই শুরু থেকেই তাদের একটা কন্ট্রোলের, কিন্তু সেখানে সরকার রাজি হচ্ছে না। দেয় না কেন? কারণটা কি? তারা এতে কি সুবিধা পায় আসলে? যেহেতু 100% আপনি দীর্ঘদিন কাজ করেছেন, ব্যাংকিং সেক্টরে ছিলেন, আপনি বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি কি দেখেছেন আপনার কাজের সময়? তাদের কন্ট্রোলে তো বাংলাদেশ ব্যাংকের সম্পূর্ণভাবে কন্ট্রোল, যেহেতু তারা পুরোপুরি গভর্নমেন্ট ওন্ড, 100% গভর্নমেন্ট ওন্ড, সেই কারণে তারা একটা রাখতে চায় সবসময়। সরকার কেন চায় না? যারা সরকারে থাকেন যে ব্যক্তিরা, তারা কেন চায় না? তাদের কি সুবিধা হয় থাকলে? কন্ট্রোলকে ছাড়তে চায়। কন্ট্রোলকে ছাড়তে চায়। কন্ট্রোল আপনার, আমি তো আগে বললাম যে ব্যাংকিং ডিভিশনকে বলা হয়েছিল যে এটাকে বাদ দিয়ে, সেটা বাদ দেওয়া হয়েছিল, কিন্তু আবার রিভাইটালাইজ করা হচ্ছে। কাজেই কন্ট্রোল এমন একটা জিনিস যার একবার মজা আসে সেটাকে আর কেউ ছাড়তে চায় না। তো এটা তাহলে আসলে সমাধান কোথায়? আমরা একটা ফ্রেমওয়ার্ক কথা বলছিলাম জনাব আহসান হাবিব, সেই ফ্রেমওয়ার্কে আসলে বহুদূর মনে হচ্ছে এখন। কিন্তু একটা জিনিস হচ্ছে যে একটা সরকার রাজনৈতিক সরকার, এই সরকার একটা সরকার নির্বাচিত হয় রাজনৈতিক ভাবেই নির্বাচিত হয়, মানুষ তাকে ভোট দেওয়ার করে। অবশ্যই তার রাজনৈতিক এজেন্ডা থাকবে, তার অর্থনৈতিক এজেন্ডা থাকবে, এবং সেই অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করতে হলে সে তার পছন্দের ব্যক্তিকে সে নিয়ন্ত্রণ দেবে। কিন্তু সেটা আসলে কতটা সেই কম্প্রোমাইজ করা উচিত একজন রাজনৈতিক সরকারকে করা উচিত, কতখানি কম্প্রোমাইজ যাওয়া উচিত আসলে? এটা একটা কথার সাথে লিঙ্ক করে আমি কথাটা বলতে চাই। প্রথমত, আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে ব্যাংকের চেয়ারম্যানকে ব্যাংকের মালিক বলা হয়। বাট ব্যাংকের চেয়ারম্যানকে আমরা ব্যাংকের মালিক বলি। প্রথমত, আপনি যদি প্রাইভেট ব্যাংকগুলোকে অপশন দেন যে আপনারা সেন্ট্রাল ব্যাংকের দ্বারা রেগুলেটেড হবেন কিনা, তাতে ভালো কিছু হবে আপনার ব্যাংকে, নোবডি উড লাইক দ্যাট। বাট তাদের এটা ছাড়া কোনো অল্টারনেটিভ নাই। অলরাইট, আমি মনে করি ইন দ্য লং রান গভর্নমেন্টটার নিজের স্বার্থেই এটা এনশিওর করা উচিত যে এই ব্যাংকগুলো যাতে ভালো পারফর্ম করে, এবং এই ব্যাংকগুলো ভালো পারফর্ম করার পূর্ব শর্ত হলো তারা এক্সটেন্সিভলি ভালোভাবে রেগুলেটেড হতে হবে। পৃথিবীতে ফাইন্যান্সিয়াল সিস্টেম ভালো কাজ করার পূর্ব শর্ত হলো দে মাস্ট বি হাইলি রেগুলেটেড। এবং সেখানে আপনি যদি ক্ষমতাই না দেন, বাংলাদেশ ব্যাংকে যদি পরিপূর্ণ ক্ষমতাই না দেন, তাহলে কি করে রেগুলেটেড হবে? এবং সেইটা দেওয়ার প্রসেসটা কিন্তু কিছুটা হলো আমি পজিটিভ হব, বিকজ আপনি 5 years ব্যাক, 5 years আগের কথা চিন্তা করেন, ওই সময়গুলোতে বাংলাদেশ ব্যাংকের যে ক্ষমতাগুলো ছিল না, এখন কিন্তু দেয়া হচ্ছে কিছুটা। আপনি রিমুভ করতে পারবেন, সরকারকে পরামর্শ দিতে পারবেন, এটা একটা পজিটিভ সাইন। এবং আপনি হয়তো একটু অবজার্ভ করলে বুঝতে পারবেন, বাংলাদেশ ব্যাংক বোধহয় এত সরাসরি কখনো এই সমস্ত বোর্ড বা চেয়ারম্যান ডিরেক্টরদের এগেনস্টে এত আগে সরাসরি কখনো এত কথা বলেনি, যেটা সাম্প্রতিক সময় বলছে। দ্যাটস এ পজিটিভ সাইন। আর আপনি যেটা বললেন যে কতটুকু সরকার কম্প্রোমাইজ করবে, সরকার এ ব্যাপারে একটা অংশও কম্প্রোমাইজ করা উচিত নয়, বিকজ ইট ইজ নট অ্যাবাউট মানি অফ দ্য গভর্নমেন্ট, ইট ইজ ডিপোজিটার্স মানি, এবং সারা বাংলাদেশের মানুষের স্বার্থ। সুতরাং বোর্ড নিয়োগ করার সময় অবশ্যই ফিট অ্যান্ড প্রপার টেস্ট, আপনি যদি বলেন গাইডলাইন আছে কিনা, ইজ দেয়ার, গাইডলাইন আছে, তারা গাইডলাইন ফলো করবেন। তারপর উনি কোন পার্টির হবেন, কি হবেন না হবেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি এতে কিচ্ছু যায় আসে না। বা তাকে গাইডলাইনের মধ্যে পরিচালিত হতে হবে, এবং আমি মনে করি তাকে অবশ্যই একটা স্ট্রং রেগুলেটরি এনভায়রনমেন্টের মধ্যে পরিচালিত হতে হবে, এন্ড তাহলে হয়তো আমরা একটা ভালো রেজাল্ট আশা করতে পারি। আচ্ছা, ধন্যবাদ জনাব আশরাফ আলী। আপনাকে জানতে চাচ্ছি যে আমরা যখন একটা ব্যাংক পরিচালনা করি, এখন যেটা বলা হচ্ছে, এখন একটা আমরা সামনের সময় আমরা পত্রপত্রিকা দেখছি যে বলা হচ্ছে যে যারা রাজনীতি করে তাদেরকে নেওয়া হবে না, নেওয়া হবে সাবেক আমলা বা সাবেক ব্যাংক। কিন্তু একজন সাবেক আমলা হলেই কি, একজন সাবেক ব্যাংকার হলেই যে উনি ওই ভদ্রলোক বা ভদ্রমহিলা সঠিকভাবে চালাতে পারবেন, একটা ব্যাংকের চেয়ারম্যান হতে পারবেন, তার নিশ্চয়তা কি দেবে? সেটা আসলে কিভাবে সিলেকশন করা হবে? আপনার প্রশ্নটা দুটো ডাইমেনশন আছে। সাবেক নির্বাহী হলে যে সবসময় সাকসেসফুল হবে তা তো, এটা তো হয়েছে। আমাদের সোনালী ব্যাংকের যে হলমার্কের যে স্ক্যান্ডেল হলো, সেখানে একজন ভালো দক্ষ
এবং অভিজ্ঞ ব্যাংকার ছিলেন, তার নামও ছিল, কিন্তু তার সাথে তো সবচাইতে ইতিহাসের সবচাইতে বড় তারপর আরও কিছু প্রাক্তন ম্যানেজিং ডাইরেক্টরস অফ দ্য ব্যাংক, তাদেরও চেয়ারম্যান করা হয়েছে, কিন্তু ফলাফল একই, বুঝছেন না? তবে আমি যেটা একটা কথা আবারও জোর দিতে চাই, যে গভর্নমেন্টের যাকেই আপনি রাখেন না কেন, ফেরেশতা নিয়ে আসেন, আপনি বসিয়ে দেন চেয়ারম্যান করে, ইট উইল ভেরি ডিফিকাল্ট রিয়েলি। দিস ব্যাংকস আর ইন দ্য আইসিইউ। আপনি জানেন 28% হচ্ছে আপনার এখন এদের ব্যাড ডেট, এনপিএল। পুরো পুরো 1 লাখ করোড় টাকা যদি ওদের আবার আপনার ডিপোজিট হয়, তার মধ্যে পুরো সিকিটাই নাই। 25,000 29,000, প্রথম আলোতে লেগছে 29,000 টাকা তাদের ব্যাড ডেট হয়ে গেছে। তো এটা তো দেখা যায় আপনি ফেরেশতা বসায় দেন, ওই একই সিস্টেম চলবে। আবার ফাইন্যান্স মিনিস্টার বলবেন যে আমাকে 3,000 কোটি টাকা দাও, ব্যাংকগুলোকে বাঁচায় রাখতে হবে। বাঁচার দরকার কি? গভর্নমেন্ট ইজ সব দেশেই বলে যে গভর্নমেন্ট ইজ এ ব্যাড প্রডিউসার অফ পাবলিক গুডস, দে আর ব্যাড ম্যানেজার। আমি বলছি যে আমাদের গভর্নমেন্ট না, এনি গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্ট না, আগের গভর্নমেন্ট। তো যে কারণে মার্গারেট থ্যাচার আপনি খেয়াল করে দেখবেন যে তিনি বলছেন যে আই এম নাথিং ডুইং উইথ দিস পাবলিক সেক্টর ম্যানেজারিয়াল পোস্ট। So she made a turn around. তো আমাদের এই নাথিং শর্ট অফ এনি মেজর সার্জারি আইসিইউ থেকে ফিরে আনা যাবে না। আই ক্যান অ্যাসিওর ইউ, গভর্নর সাহেব যতই বলুক, আমাদের প্রাক্তন গভর্নর সাহেব যতই বলুন, কিংবা ফাইন্যান্স মিনিস্টার আসলে সঠিক জায়গায় কাজ করতে হবে। ধন্যবাদ জনাব হাসান হাবিব। আমাদের তো সময় খুব কম, সংক্ষেপে বলতে হবে যে প্রায় বলা হচ্ছে পেশাজীবীদের থেকে এবারে ব্যাংকের চেয়ারম্যান বা ব্যাংকের বোর্ডে না হবে, কোন কোন পেশাজীবী থাকা উচিত? এইরকম কোনো পেশাজীবী বা কোনো প্রফেশনকে আইডেন্টিফাই করার কোনো কারণ নাই। রাইট। প্রথমত যিনি থাকবেন, একটা বলেছে ফিট অ্যান্ড প্রপার টেস্ট, আরেকটা হলো ব্যাংকিং সেক্টর সম্পর্কে, ব্যাংকের কার্যক্রম সম্পর্কে ওনার ভালো ধারণা থাকতে হবে। আমাদের বোর্ড যদি, বোর্ডের চেয়ারম্যান এবং ডিরেক্টররা যদি ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করে যে ব্যাংক কি করে চলে, ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস। মোরওভার ভিতরে 3টা কমিটি করার তাদের রাইট আছে, তাই তো? এবং এক্সিকিউটিভ কমিটি ঠিক আছে, ডে টু ডে অ্যাক্টিভিটি দেখবে, কিছু টেকনিক্যাল কমিটি আছে, একটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্ট কমিটি এবং আরেকটা হলো ইন্টারনাল অডিট কমিটি। এই কমিটিতে কাজ করার মতো দক্ষ লোক, তার মানে আপনি যখন বোর্ড ঠিক করবেন তখন কিন্তু খেয়াল করতে হবে এইসব জায়গায় অর্থাৎ শুধু আমলা বা একজন শুধু শিক্ষক, কিন্তু তার যদি এরকম কোনো ক্রাইটেরিয়া হতে পারা উচিত। আপনি একজন আমলা ফেল করলে বলে পরের বার ডিসিশন নেবেন এবার থেকে আমলা বাদ, এই ধরনের ক্রাইটেরিয়া ফলো করা। ধন্যবাদ জনাব হাসান হাবিব, ধন্যবাদ জনাব সৈয়দ আশরাফ আলী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পদিন আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে আমাদের আবারও কথা হবে। থ্যাংক ইউ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।